Hey everyone, welcome to the part 2 of our critical and cultural theory. আগের পার্টে আমি বুঝিয়েছি ক্রিটিক্যাল থিওরি কি এবং তার সাথেও কালচারাল থিওরি রিলেটেড কয়েকটা কনসেপ্ট আমি বুঝিয়েছি, হালকা করে টাচ করেছি। তো এখন যেটা আমি এই পার্টে ডিসকাস করবো মেনলি সেটা হচ্ছে কালচারাল থিওরি। এই কালচারাল থিওরি কি, কালচারাল থিওরি কোথা থেকে এলো, কারা মেন প্রপোনেন্ট কালচারাল থিওরির, এই সমস্ত বিষয় নিয়ে এই পার্টে আলোচনা করা হবে। তো এখন আমরা জানবো যে কালচারাল থিওরিজ কি। বেসিক্যালি কালচারাল থিওরিজ বলতে আমরা কি বুঝি। তো কালচারাল থিওরির যেটা একটা মেন আমরা জিনিস দেখব যে কালচারাল থিওরিজ বোঝার চেষ্টা করে কিভাবে মিডিয়া কন্টেন্ট এবং মিডিয়াতে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোর মধ্যে যে সমস্ত মিনিং বা মানে রয়েছে দেখা গেল, এবং সেগুলোকে অডিয়েন্স কিভাবে ইন্টারপ্রেট করছে, কিভাবে অডিয়েন্স তাকে দেখছে এবং সেই মিনিংগুলোকে তারা তাদের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে দৈনন্দিন জীবনে ব্যবহার করছে, এটা কালচারাল থিওরিজ দেখে। যদি আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে থাকি, যে আমরা মিডিয়াতে যে কোনো ধরনের দেখলাম, যে কোনো বডি পজিটিভিটি নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, এবার সেটাকে অনেকে অনেক রকম ভাবে মানে বের করতে পারে এবং তারা সেই মানেটা যেভাবে ইন্টারপ্রেট করছে তারা কিন্তু দৈনন্দিন তাদের জীবনে সেটাকে সেইভাবেই ব্যবহার করবে। তাহলে দেখা যাচ্ছে মিডিয়া কিন্তু অনেকটা ক্ষেত্রে আমাদের সেই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করছে। যেমন দেখা গেল বডির পজিটিভিটি নিয়ে কিছু দেখালো, অনেকে সেটাকে পজিটিভ দিক দিয়ে নিল, কেউ আবার বলতে চাইলো কিন্তু কেউ আবার দেখা গেল ওটাকে অন্য মিনিং এ নিল। দেখা গেল বলা গেল যে কেউ বলে উঠলো, মানে কারোর কাছে মনে হলো যে না, এটা বডি পজিটিভিটির নামে দেখা গেল ওবিসিটি কে প্রমোট করছে, এরকম কথা কেউ বললো, কারণ সে সেটাকে সেইভাবে ইন্টারপ্রেট করেছে। এবং দেখা গেল কোনো একটা প্রোডাক্ট যে অনেকে সেটা পজিটিভ ভাবে নিল তারা সেটাকে ইউজ করলো, এবং যে ওটাকে নেগেটিভ ভাবে নিল সে ইউজ করলো না। মিডিয়ার তো এইরকমই, মিডিয়া যে সমস্ত কন্টেন্ট আমাদের দিতে থাকে সেখানে কিন্তু এরকম নানা রকম সিম্বলিক মিনিংস থাকে এবং কালচারাল থিওরি সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে। মানে যেটা আর এখানেই লেখা আছে যে আনলাইক এফেক্ট থিওরিজ দ্যাট ফোকাসেস অন ডিরেক্ট ইম্প্যাক্ট, কালচারাল থিওরিজ এমফাসিস অন দ্য অনগোয়িং ডাইনামিক ইন্টারপ্লে বিটুইন মিডিয়া কালচার। অর্থাৎ মিডিয়া এবং কালচার মানে কিভাবে একে অপরকে কন্ট্রোল করছে বা কিভাবে একে অপরকে ইনফ্লুয়েন্স করছে সেই জিনিসটা কিন্তু কালচারাল থিওরিজ দেখে থাকে। এবার কালচারাল থিওরিজ কি হলো, এবার কালচারাল থিওরিজ হিস্ট্রি যদি আমরা জানি বা অরিজিনগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে যে কবে থেকে কালচারাল থিওরি মাস মিডিয়ার, মানে কালচারাল থিওরির যে আইডিয়া সেটাকে মাস মিডিয়ার ওপর অ্যাপ্লাই করা শুরু হলো বা কিভাবে সেটা সেখানে এলো। তো কালচারাল থিওরিজ যে বেসিক্যালি শুরু হয় বা কালচারাল থিওরিজ যেখান থেকে উঠে আসে সেটা হলো গ্রেট ব্রিটেন থেকে, অ্যারাউন্ড 90s, 60s, 70s, এই টাইমটাতে করে গ্রেট ব্রিটেনে কি হয়। আমি ক্রিটিক্যাল থিওরির সময় বলেছিলাম নিও মার্কসিস্ট থিওরি কিন্তু মার্কসিস্ট থিওরির থেকে ইনফ্লুয়েন্সড হয়েও সেখানে কিন্তু বিভিন্ন স্কলারদের বিভিন্ন মতামত রয়েছে। যেমন ক্রিটিক্যাল থিওরির ক্ষেত্রে যারা নিও মার্কসিস্ট আইডিয়া নিয়েছিলেন সেখানে কিন্তু মার্কসিস্ট থিওরি ক্রিটিক্যাল থিওরিকে অন্যভাবে ইনফ্লুয়েন্স করেছিল। আবার আমরা যদি কালচারাল থিওরিজে দেখি সেখানেও কিন্তু মার্কসিস্ট থিওরি, সেটাও কিন্তু নিও মার্কসিস্ট থিওরি, কিন্তু সেখানে মানে সেখানে যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু অন্যরকম। তো বেসিক্যালি দুটো জিনিস যেটা আমরা কালচারাল থিওরির ক্ষেত্রে দেখব, যেটা আর কি মেন আমাদের কালচারাল থিওরিকে ইনফ্লুয়েন্স করেছিল, সেটা হচ্ছে ব্রিটিশ কালচার স্টাডিজ এবং পলিটিক্যাল ইকোনমি। পলিটিক্যাল ইকোনমি এমন একটা বিষয় যেটা কালচারাল স্টাডিজের মধ্যেও আমরা পড়ি, কিন্তু এর নেচার বাই ডিফল্ট যদি আমরা দেখি এটা কিন্তু ক্রিটিক্যাল থিওরি। সেটা আমি পরে এক্সপ্লেন করবো কেন, বাট আপাতত যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই দুটো জিনিস থেকে, যে ব্রিটিশ ক্রিটিক্যাল কালচারাল স্টাডিজ এবং পলিটিক্যাল ইকোনমিক থিওরি, এই দুটোর মিক্সচারে এবং তার সাথে নিও মার্কসিস্ট থিওরি বা এই সমস্ত সমস্ত কিছু নিয়ে সেখান থেকে কালচারাল থিওরিজ উঠে আসে। তো বেসিক্যালি কালচারাল থিওরিজ কি করে, কালচারাল থিওরিজ বিভিন্ন রিসার্চ মেথড, তারপর বিভিন্ন রকম সোর্স, লিঙ্গুইস্টিক্স, অ্যানথ্রোপোলজি, তারপর লিটারেরি ক্রিটিসিজম, এই সমস্ত হিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলোকে কম্বাইন করে তারা তাদের থিওরি নিয়ে আসে। তো বেসিক্যালি তারা কি করে, তারা অ্যাকচুয়ালি দেখতে চায় যে বহু বছর ধরে বা অনেক দিন আগে থেকে বা একটা টাইম থেকে যে ইলাইট ডমিনেশন, মানে একটা উচ্চ শ্রেণীর মানুষদের বা গোষ্ঠীর তাদের যে কালচারের ওপর ডমিনেশন, সেটাকে এরা ক্রিটিসাইজ করে এবং এই ডমিনেশনের ফলস্বরূপ বা এরকম মানে উচ্চ কোনো গোষ্ঠী বা কোনো শক্তিশালী কোনো সংগঠন বা শক্তিশালী একটা গোষ্ঠী থেকে তারা যে ডমিনেশন চালিয়ে যায় এবং তার ফলে কি কি হতে পারে, আমরা কালচারাল ইম্পেরিয়ালিজম, মিডিয়া ইম্পেরিয়ালিজম এই ধরনের টার্মগুলো পড়বো। তো এই যে
বিভিন্ন যে বিষয়গুলো ডমিনেশনের ফলে কি হয়, তারা এই কালচারাল থিওরি যারা ছিলেন তারা সেই বিষয়টিকে এক্সপ্লেন করে এবং এই বিষয়টিকে বোঝার চেষ্টা করে। এবং ব্রিটিশ কালচার স্টাডিজ রীতিমতো এই যে ইলাইট মানে এলিট নোশন অফ কালচার যেটাকে বলি, হাই কালচারের কথা আমরা পড়বো, যে হাই কালচার, আমরা এই টার্মটা নেটেও দেখে থাকি, হাই ব্রো কালচার, লো ব্রো কালচার। এই সমস্ত হাই কালচারকে এরা ক্রিটিসাইজ করে থাকে এবং তারা যেটা যে যে সুপিরিয়রিটির ব্যাপারটা, যে একটা কালচারাল সুপিরিয়রিটির ব্যাপারটা, কোনো একটা কালচারকে বিশাল প্রাধান্য দেওয়া, অন্যদেরকে ছোট করে দেখা, এই জিনিসটার ওপর এই কালচারাল থিওরিজ বা এই জিনিসটার উপর আর কি কালচারাল থিওরিজ যারা ছিলেন এই জিনিসটার উপর কাজ করা শুরু করেন। কালচারাল থিওরিজের আমরা যদি মেন মেন বলা যাবে না, বাট প্রথম প্রথম যদি আমরা প্রোপোনেন্ট দেখি কালচারাল থিওরিজকে নিয়ে যিনি কাজ করা শুরু করেন, তিনি হলেন রেমন্ড উইলিয়ামস। ইনি হলেন রেমন্ড উইলিয়ামস। তো উনি বেসিক্যালি একজন স্কলার এবং থিওরিস্ট ছিলেন, যিনি কিনা এই কালচারাল থিওরি নিয়ে বা কালচারাল ডেভেলপমেন্ট ইন ইংল্যান্ড এই সমস্ত জিনিসগুলো নিয়ে তিনি কাজ করা শুরু করেন। এবং তিনি এই যে আমি একটু আগে বললাম বিভিন্ন ধরনের যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে, যেমন লিঙ্গুইস্টিক্স, নিও মার্কসিস্ট রাইটিং, লিটারেলি লিটারেরি থিওরিজ, এই সমস্ত বিষয়গুলোর থেকে আইডিয়া নিয়ে তিনি কালচারাল থিওরির কালচারাল থিওরি নিয়ে কাজ করা শুরু করেন। এবং তিনি কোয়েশ্চেন করেন, যেটা আর কি এর আগে কেউ করেনি, যে হাই কালচার নিয়ে কোয়েশ্চেন, যে মানে হাই কালচার কিভাবে হাই কালচার এফেক্ট করে বা ইলাইট কালচার এফেক্ট করে লোয়ার ক্লাসের ওপর। এবং তিনি তিনি ফোক কালচারের যে ইম্পর্টেন্স, ফোক কালচারের যে ইম্পর্টেন্স, ফোক কালচার কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে হাই কালচারের জন্য, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলা শুরু করেন। এবং 1960-এর শেষ দিকে এবং 70-এর শুরুর দিকে তার এই কাজ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু ব্রিটিশ কালচারাল স্টাডিজের মানে যারা ইয়াং জেনারেশন যারা ছিল ব্রিটিশ কালচারাল স্টাডিজের স্কলার্সরা, তারা কিন্তু এই কালচারাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করা শুরু করে, কাজ করা শুরু করে। এবং আমরা সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ, যেটা ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এ ছিল, যে আমরা কালচারাল থিওরি বা কালচারাল স্টাডিজকে বার্মিংহাম স্কুল অফ থট বলি, সেখানেই সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ যেটা ছিল, সেখানে কিন্তু কালচারাল স্টাডিজ নিয়ে কাজ করা শুরু হয়। এবং যদি আমরা দেখি কালচারাল স্টাডিজের মানে প্রথম শ্রেণীর যারা থিওরিস্ট, রেমন্ড উইলিয়ামসের পর যারা কিনা মানে বার্মিংহামে, ইউনিভার্সিটি অফ বার্মিংহামে কাজ করা শুরু করেন, তারা হলেন রিচার্ড হগার্ট এবং স্টুয়ার্ট হল। এবং রিচার্ড হগার্ট, তো এনারা কিন্তু কালচারাল স্টাডিজ নিয়ে কাজ করা শুরু করেন। এবং স্টুয়ার্ট হল ইনি মূলত যে মাস মিডিয়ার যে ইম্প্যাক্ট বা মাস মিডিয়ার সঙ্গে কালচারের কি সম্পর্ক বা মিডিয়ার সাথে কালচারের কি সম্পর্ক, তিনি এই সমস্ত নিয়ে কাজ করা শুরু করেন এবং তিনি এই জিনিসগুলো নিয়ে বলা শুরু করেন। মেনলি আমি যদি বলি, তিনি এই জিনিসগুলো নিয়ে আহ, কাজের সাথে সাথে বিভিন্ন ওনার কনসেপ্ট আছে, আইডিয়া আছে, বই আছে এই সমস্ত নিয়ে। স্টুয়ার্ট হলের বিভিন্ন যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেইগুলো কিন্তু কালচারাল স্টাডিজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং স্টুয়ার্ট হলের যে সমস্ত বিভিন্ন যে থিওরি বা আইডিয়াস যেগুলো রয়েছে সেগুলো আমি পরে মেনশন করব। বাট আপাতত আমরা যদি দেখি ক্রিটিক্যাল মানে কালচারাল থিওরিজের কথা বা কালচারাল স্টাডিজের কথা, যেখান থেকে শুরু হয়েছিল এবং যারা মেন প্রপোনেন্ট তারা হলেন এই তিনজন ব্যক্তি, রেমন্ড উইলিয়ামস, স্টুয়ার্ট হল এবং রিচার্ড হকার। রেমন্ড উইলিয়ামস এনাদের জন্য আর কি আহ, রাস্তাটা তৈরি করে দেন এবং স্টুয়ার্ট হল এবং রিচার্ড হকার এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যান। স্টুয়ার্ট হলের দেওয়া ইম্পর্টেন্ট থিওরির মধ্যে আমরা যেটা দেখব, রিপ্রেজেন্টেশন থিওরি অফ রিপ্রেজেন্টেশন, এছাড়াও রিসেপশন থিওরি, যেখানে এনকোডিং ডিকোডিং এর প্রসেস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। এইগুলো হচ্ছে স্টুয়ার্ট হলের কিছু বেশ ইম্পর্টেন্ট কাজ, যেগুলো অবশ্যই মনে রাখা দরকার। এবার কালচারাল স্টাডিজের কিছু কি কনসেপ্ট আছে, কালচারাল স্টাডিজের কিছু কি কনসেপ্ট আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেখানে এখানে পয়েন্ট করে দেওয়া আছে। আমি আপাতত এগুলোকে মুছে দিচ্ছি, কারণ আশা করি এগুলো নোট ডাউন করা হয়ে গেছে, বা ভিডিওটাকে আবার ব্যাকওয়ার্ডসে নিয়ে গিয়ে ইউ গাইস ক্যান নোট ইট ডাউন। তো বেসিক্যালি এবার আমরা কিছু কি কনসেপ্ট পড়বো কালচারাল থিওরি বা কালচারাল স্টাডিজের, যার মধ্যে প্রথম যেটা আমরা পড়বো মিন মেকিং। তো মিন মেকিং বলতে বেসিক্যালি কি বোঝায়? কালচারাল থিওরিজ মিডিয়ার যে কনসেপ্ট মানে মিডিয়াকে যেভাবে গ্রহণ করা হয়, এটাকে কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস হিসেবে দেখে, অর্থাৎ একটা সক্রিয়
পদ্ধতি মানে বা সক্রিয়, মানে এখানে কিন্তু অডিয়েন্স মানে প্যাসিভ ভাবে আমি কিছু মানে মিডিয়াতে কিছু দেখিয়ে যাচ্ছে সেটাকে নিয়ে যাচ্ছে এরকম নয়। তারা কিন্তু এখানে অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ আছে, যে তারা কিন্তু মিডিয়ার থেকে কন্টেন্টগুলো সেইভাবেই নেয়। তাদের এক্সপিরিয়েন্স বা তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, সোশ্যাল কনটেক্সট কি রয়েছে, এইগুলোর ভিত্তিতেই তারা কিন্তু মিডিয়া থেকে যে কন্টেন্টগুলো আসছে বা মিডিয়া যে কন্টেন্টগুলো দিচ্ছে সেগুলোর থেকে বিভিন্ন ধরনের মিনিং বা মানে তারা ইন্টারপ্রিট করছে এবং বের করছে, এবং তারা সেগুলোকে নিজেদের ডেলি সোশ্যাল লাইফে অ্যাপ্লাই করছে, যেটা আমি আগেও বললাম। এরপরে হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো রিপ্রেজেন্টেশন বলতে কি, ক্রিটিক্যাল থিওরির সময় আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে মিডিয়া কিভাবে আমাদের সামনে পুরো দুনিয়াকে রিপ্রেজেন্ট করছে। এই রিপ্রেজেন্টটা কিন্তু এবং মিডিয়া থ্রু দিয়ে কিন্তু আমরা পুরো দুনিয়াকে দেখছি, কিন্তু এই রিপ্রেজেন্টেশন সবসময় যে নিউট্রাল হয় এমনটা নয়। এই রিপ্রেজেন্টেশন কিন্তু কনস্ট্রাক্টেড থাকে, এবং মানে রিপ্রেজেন্টটাকে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, আমরা আদৌ এর পেছনে কি রয়েছে না রয়েছে আমরা কিন্তু খুব একটা বোঝার চেষ্টা করি না। তো নিউট্রাল তো এটা কখনোই মানে মোস্ট অফ দ্য টাইম হয় না। তো কালচারাল থিওরিজ কি করে, তো কালচারাল থিওরি সেটাই বোঝার চেষ্টা করে হাউ মিডিয়া ইজ পোর্ট্রেইং ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, ইস্যুস, ইভেন্টস, এবং হাউ দিস মিডিয়া পোর্ট্রেয়ালস লাইক হাউ ক্যান দিস শেপ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি। মানে মিডিয়া কিভাবে কোনো জিনিসকে পোর্ট্রে করছে আমাদের সামনে, এবং দেখা গেল সেই পোর্ট্রেয়াল আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা যে দুনিয়াকে বুঝি যেভাবে, সেটাকে কিন্তু একটা শেপ দিচ্ছে। যেমন আমরা যদি কোভিডের প্রাইম এক্সাম্পল নিই, আমরা কিন্তু বাইরে যেতে পারছিলাম না কোভিডের সময়, লকডাউন। ঘরে বসেই আমাদের প্যানিক হয়ে যেছিল, বিকজ মিডিয়া এমন জিনিস আমাদেরকে দেখাচ্ছে। আমরা আদৌ জানি না কিন্তু বিষয়টা হচ্ছে কতটা গভীর বা কতটা অতটাও কি ডেঞ্জারাস ব্যাপারটা কিনা নয়, কিন্তু মিডিয়া আমাদের কাছে সেটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে আমরা ঘরে বসে ভয় পাচ্ছি। তো এই জিনিসটাও কিন্তু কালচারাল স্টাডিজ দেখে, যে রিপ্রেজেন্টেশন, মিডিয়া রিপ্রেজেন্ট কিভাবে করছে একটা বিষয়কে। আইডেন্টিটি, এটা তো একটা খুব মানে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অনেক সময় কি হয় যে আমরা মানে মিডিয়া আমাদের ইন্ডিভিজুয়াল লাইফে মানে ইন্ডিভিজুয়াল হিসেবে হোক বা অ্যাজ এ হোল সোসাইটি হিসেবে হোক, মিডিয়ার কিন্তু এই ক্ষেত্রে একটা বিশাল বড় রোল থাকে। মানে মিডিয়া প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন শেপিং ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ আইডেন্টিটিস, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই বা বুঝতে পাই বিভিন্ন রকম কন্টেন্ট থেকে। যদি আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার কথাটা মানে এত চালু হলো কি করে, বিকজ উই আর গেটিং ইনফ্লুয়েন্সড বাই সামওয়ান, রাইট? আমি কাউকে দেখে মিডিয়াতে দেখে, মিডিয়ায় দেখছি, আমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি একটা, আমি দেখছি কেউ ঘুরতে যাচ্ছে, কিছু করছে, বিয়ে করছে, তো আমরা অনেক সময় সেগুলোর সাথে রিলেট করে ফেলি নিজেকে। এবং মিডিয়া কিন্তু এই জিনিসটা খুব মানে আমাদের আইডেন্টিটিকে শেপ করার ক্ষেত্রে কিন্তু মিডিয়া একটা বিশাল বড় ভূমিকা পালন করে। মানে আমরা সুপারস্টারদের থেকে ইনফ্লুয়েন্স হই, এখন তো ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্স হচ্ছি, এবং আমরা চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই সেই জিনিসটাকে এমনভাবে আইডিয়ালাইজ করে নিই, মানে আইডলাইজ করে নিই যে আমরা বলে থাকি হি ইজ মাই আইডল, আমি ওর মতো হওয়ার চেষ্টা করছি। তো কিন্তু কি করে, মানে আমি তো তাকে পার্সোনালি চিনি না, আমি তাকে মিডিয়াতেই দেখছি। ফলে মিডিয়া কিন্তু এই আইডেন্টিটি, এই যে আইডেন্টিটির কথা বলছিলাম, আইডেন্টিটি শেপ করতে কিন্তু মিডিয়ার একটা বিশেষ ভূমিকা আছে। কালচারাল প্র্যাকটিসেস যদি দেখি, যে কালচারাল থিওরিজের আরেকটা যেটা করে কালচারাল থিওরিজ, যেটা একটু আগে বোঝালাম, যে কিভাবে মিডিয়া মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এবং বিভিন্ন ধরনের যে কালচারাল প্র্যাকটিসেস গুলো রয়েছে তার সঙ্গে যুক্ত। মানে একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা মিডিয়াকে ইউজ করে কমিউনিকেট করছি, এন্টারটেন হচ্ছি, রিলেশনশিপ তৈরি করছি, এবং সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফে পার্টিসিপেট করছি। তো এটা কিন্তু কালচারাল থিওরিজ বোঝার চেষ্টা করে যে মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলছে। এবং আহ, বিভিন্ন যে কালচারাল থিওরিজ যাদের কথা বললাম তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে আহ, অনেক কিছু আর কি এই বিষয়টা নিয়ে বলে গেছেন, যেখানে স্টুয়ার্ট হল হোক, রিচার্ড হকার্স হোক, এবং আরো কিছু কনসেপ্ট রয়েছে কালচারাল থিওরিজের মধ্যে। ওগুলোকে হয়তো আমরা অনেক সময় কালচারাল থিওরিজের পার্ট হিসেবে দেখি না, কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো আস্তে আস্তে আরো ইভলভ হয়েছে, যত কালচারাল থিওরিজ নিয়ে পড়াশোনা বেড়েছে, যত আমরা মিডিয়ার ব্যবহার, মিডিয়া কিভাবে ইনফ্লুয়েন্স করছে মানুষকে, মিডিয়ার এফেক্ট, এইগুলো নিয়ে যত পড়াশোনা বেড়েছে তত তো নানা ধরনের কনসেপ্ট কিন্তু আসতে থেকেছে ধীরে ধীরে এইগুলোর থেকেই আস্তে আস্তে। তো সেগুলো আমরা পড়বো এক এক করে, যেমন অনেক কিছুই আছে এর মধ্যে কনসেপ্ট, সেগুলো আমরা পড়বো এক এক করে। বাট কালচারাল থিওরিজের যে মেন পার্টটা ছিল সেটা আমি এখানে পুরোপুরি বোঝানোর চেষ্টা করলাম, যে কালচারাল থিওরিজ কি, কালচারাল থিওরিজ কি কনসেপ্ট, কালচারাল থিওরিজ নিয়ে কারা কথা বলেছে, কোথা থেকে এসেছে, এবং কালচারাল থিওরির মধ্যে কি কি রয়েছে। তো এটা হচ্ছে বেসিক একদম কালচারাল থিওরিজের কনসেপ্ট। এবার আমি যেটা একটা জিনিস যেটা আমি আমার
আমি যখন পড়াশোনা করতাম আমাকে হয়তো এটা এইভাবে কেউ আর কি এক্সপ্লেন করেনি, বাট এই ক্ষেত্রে যেটা আমি আগের দিন বলেছিলাম এবং আমি এটাকে পুরো যে ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরিজটাকে সাম আপ করার চেষ্টা করছি যে মানে ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরি বেসিক্যালি একে অপরের পরিপূরক হওয়ার কথা ছিল, ইভেন এর সাথে যুক্ত যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে সেগুলো সেম, কিন্তু মার্কসিস্ট থেকে দুটোই ইনফ্লুয়েন্স, কিন্তু এই জিনিসটাকে কালচারাল থিওরিস্ট একভাবে এক্সপ্লেন করেছে, মানে তারা বিষয়টাকে একভাবে দেখেছে, ক্রিটিক্যাল থিওরিস্ট যারা ছিল তারা কিন্তু একভাবে দেখেছে, ফলে এটা একে অপরের পরিপূরক হওয়ার সত্ত্বেও কিন্তু অনেক ক্ষেত্রে এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো সেটাই আমি এখানে একটা বক্স করে বুঝিয়ে দিচ্ছি যাতে পয়েন্ট ওয়াইজ বুঝতে সুবিধা হয়। ক্রিটিক্যাল থিওরি, কালচারাল থিওরি, তো বেসিক্যালি প্রাইমারি ফোকাস কি? ক্রিটিক্যাল থিওরির প্রাইমারি ফোকাস হচ্ছে পাওয়ার এবং আইডিওলজি, যেটা আমি বলেছিলাম যে পাওয়ার ডাইনামিক্স, আইডিওলজি কিভাবে একটা মানুষের কিভাবে সেটা এফেক্ট ফেলছে, মিডিয়া কিভাবে মিডিয়াকে ইউজ করে কিভাবে ডমিনেশন, একটা শক্তিশালী সংগঠন ডমিনেশন গঠন করার চেষ্টা করছে সেটা বোঝার চেষ্টা করে ক্রিটিক্যাল থিওরি। সেখানে কালচারাল থিওরি করে, কালচারাল থিওরি কিন্তু মানে বোঝার চেষ্টা করে এবং কালচার, মিডিয়া এবং কালচারের যে সম্পর্ক, একটা ডাইনামিক যে প্রসেস রয়েছে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করে কালচারাল থিওরিজ। ক্রিটিক্যাল থিওরিকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক ভিউ এবং কালচারাল থিওরিকে বলি মাইক্রোস্কোপিক। কারণ কি, ক্রিটিক্যাল থিওরির অ্যাপ্লিকেশনস কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক নয়, অর্থাৎ ক্রিটিক্যাল থিওরির অ্যাপ্লিকেশন কিন্তু অল ওভার, মানে ক্রিটিক্যাল থিওরিজ যারা যে সমস্ত বিষয় নিয়ে এগুলো কথা বলেছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে কথাটা বলেনি, তারা তাদের যে সমস্ত ক্রিটিসিজম বা তারা যে সমস্ত থিওরিগুলো দিয়েছে তার অ্যাপ্লিকেশন কিন্তু ওভারঅল পপুলেশনের ওপর বা ওভারঅল সমাজের ওপর। কিন্তু কালচারাল থিওরি কিন্তু ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ, ওরা কিন্তু আরো স্পেসিফিক ভাবে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করেছে এবং এই নিয়ে এই দুটো গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে কালচারাল থিওরি যারা ছিল তারা বলতো যে না, খালি সবার উপর অ্যাপ্লিকেশন করেই বিষয়টাকে বোঝা যাবে না, আমাদেরকে আরো ভেতরে যেতে হবে। একটা কোনো কিছুর প্রভাব, মিডিয়ার প্রভাব আমাদের জানতে গেলে সেটা বুঝতে হবে সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে, গ্রুপ লেভেলে কিভাবে এফেক্ট করছে, এবং এই ডিফারেন্সটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাই কিন্তু বুঝতে পারলে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। তো এরা বেসিক্যালি যে ভিউ অফ অডিয়েন্স, অডিয়েন্সকে দেখতো মোর পেসিমিস্টিক ওয়েতে, লাইক অডিয়েন্স এখানে প্যাসিভ বা অডিয়েন্সকে ম্যানিপুলেশন করা সম্ভব, কিন্তু এটা কিন্তু যেটা বললাম যে কালচারাল থিওরি কিন্তু অডিয়েন্সকে অ্যাজ এ অ্যাক্টিভ অডিয়েন্স দেখতো, যে না অডিয়েন্স প্যাসিভলি কোনো কিছু নিচ্ছে না, তারা কিন্তু পার্ট হচ্ছে বিষয়টা। ক্রিটিক্যাল থিওরি যারা ছিল তারা কি করেছিল, চ্যালেঞ্জ পাওয়ার ইমব্যালেন্স, তারা কিন্তু পাওয়ার ইমব্যালেন্সকে চ্যালেঞ্জ করেছে, যে বলেছিলাম যে মার্কসিস্ট থেকে ইনফ্লুয়েন্স তারা বলছে একটা শক্তিশালী গোষ্ঠী তাদের ডমিনেশন বজায় রেখে মিডিয়াকে কিভাবে ব্যবহার করছে এবং সেটা করে তারা নিম্নবর্গের যারা রয়েছে তাদের ওপর যে তাদের পাওয়ার সেটা বজায় রাখার চেষ্টা করছে, মানে সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করতো। কিন্তু কালচারাল থিওরিজ যারা তারা কি করতো, তারা কিন্তু মিডিয়ার রোল, যে মিডিয়া কিভাবে একটা কালচার বা আইডেন্টিটিকে শেপ দিচ্ছে বা মিডিয়া যে রিপ্রেজেন্টেশনটা করছে সেটার এফেক্ট কি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতো কালচারাল থিওরিজ। তো এটা একটা বেসিক আমি ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরি সাম আপ করে দিলাম। এবং ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরিজের মধ্যে আরও কিছু কিছু কনসেপ্ট আছে, বা সেগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে পরে যে সমস্ত আমার ভিডিওগুলো আসবে সেগুলোতে এক্সপ্লেন করবো, যেমন পলিটিক্যাল ইকোনমি আছে, অ্যান্টোনিও গ্রামসির আগের দিন হেজিমনির কথা বললাম সেটা আছে, পাবলিক স্ফিয়ারের কথা আছে জয়কান হামেরমাসের, পোস্ট মডার্নিস্টিক থিওরি, স্ট্রাকচারালিজম, অনেক অনেক কিছু আছে। এছাড়াও আমরা যদি দেখি যেটা পড়তে পড়তে আমিও এখন যেটা জানতে পেরেছি যে ক্রিটিক্যাল এবং কালচারাল থিওরিজের যে অ্যাপ্রোচ, মানে কন্টেম্পোরারি মিডিয়া এবং কমিউনিকেশনে, মানে আহ, এখনকার দিনে সেগুলোর ইম্পর্টেন্স কি বা এখনকার দিনে আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটাও কিন্তু রয়েছে। যেমন ডিজিটাল মিডিয়াতে, মানে ডিজিটাল মিডিয়াতে ক্রিটিক্যাল থিওরিকে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এটা নিয়েও কিন্তু পড়াশোনা চলছে, যে ক্রিটিক্যাল থিওরি আমরা যদি বেসিক এক্সপ্লেনেশন দেখি যে ক্রিটিক্যাল থিওরি কি করে বোঝা, মানে ক্রিটিক্যাল থিওরি চ্যালেঞ্জ করে ডিরেক্ট ডমিনেশনকে। তো আমরা যদি এখন ডিজিটাল ফিল্ডেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আস্তে আস্তে কিভাবে এই জিনিসগুলোকে আমরা এখনকার সময়ে দাঁড়িয়ে সেগুলোকে এখনকার যে সমস্ত কনসেপ্ট আছে সেগুলোর সাথে রিলেট করতে পারবো। এই যে এই যে কালচারাল থিওরির যে কথা বলছিলাম এবং আরো যে সমস্ত কনসেপ্ট, এর মধ্যে আরো কিছু মানে লোকজন, আরো কিছু মানুষজন যারা স্কলার্স এবং একাডেমিশিয়ানস যারা বিভিন্ন তাদের নিজেদের ফিল্ডে কাজ করেছেন এবং সেই জিনিসগুলোকে আমরা এই স্টাডিগুলোর সাথে রিলেট করি, তার মধ্যে কিছু জনের নাম ডেফিনেটলি আমি বলবো, রেকমেন্ড করবো যে এই নামগুলো অবশ্যই মনে রাখবে। তার মধ্যে হলো জিন বড্রিলার্ড, এনার নাম মাইকেল ফুকো,
তারপরে রয়েছে আরও পোস্ট কলোনিয়াল কমিউনিকেশন থিওরিজের কিছু ব্যক্তিত্ব, ফেমিনিস্ট মিডিয়া স্টাডিজ, পোস্ট মডার্নিজম মিডিয়া স্টাডিজ, এই সমস্ত আরও কিছু কনসেপ্ট রয়েছে। এনাদের নাম আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আরও, মানে যারা এই বিষয়টা নিয়ে আরও জানতে চাই, প্লিজ এনাদের কনসেপ্টগুলো অবশ্যই পড়ার জন্য। এছাড়াও স্টুয়ার্ট হলের এনকোডিং ডিকোডিং, এই সমস্ত জিনিসগুলো, মানে এনকোডিং ডিকোডিং মডেল যেটা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এইগুলো নিয়ে, এই এনাদের কনসেপ্টগুলো পড়লে কিন্তু বিষয়টা আরও ভালোভাবে জানা যাবে এবং অনেকটাই আরও পরিষ্কার হবে বিষয়গুলো। কিন্তু সেগুলো মানে পড়াশোনার জন্য বা এই বিষয়টাকে আরও বিস্তরভাবে জানার জন্য ইম্পর্টেন্ট। আমি এই জিনিসগুলো নিয়ে ভিডিও আনবো আস্তে আস্তে, এবং বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে। তো আজকের মতো এই ক্রিটিক্যাল কালচারাল থিওরিজ আমি সেকেন্ড পার্টে কালচারাল থিওরিজ বুঝি এবং এই দুটোর যে কি ডিফারেন্সেস এবং ওভারঅল যে সামারিক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সবাই এই দুটো জিনিস বুঝতে পেরেছে। এবং আমি নেক্সট পার্টে আরও কিছু এই এই রিলেটেডই আরও কিছু ভিডিও আসবে যেগুলো এর সাথেই যুক্ত কনসেপ্ট। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ সুন।